বিকজ কি সিজোফ্রেনিয়ার অ্যাজ সাচ টাইপ করে আমাদের DSM-5 এ মেনশন নেই। এই যে 4 এর টিয়ার অনুযায়ী, DSM-4 টিয়ার অনুযায়ী যে টাইপস গুলো রয়েছে, তোদেরকে একটা হ্যান্ড রিটেন PDF আমি সিজোফ্রেনিয়ার উপর সেন্ড করেছিলাম। ওইটার মধ্যেই টাইপস গুলো রয়েছে এবং ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া গুলো রয়েছে, ওখান থেকে আমি তোদেরকে পড়াবো। স্ক্রিনটা শেয়ার করে। আচ্ছা দেখ, এই যে তোদের দিয়েছিলাম সিজোফ্রেনিয়ার উপরে, এটারই 3-4টে পেজ পরে পাবি হচ্ছে 6 নম্বর পেজে টাইপস অফ সিজোফ্রেনিয়া। এই যে এখানে যে টাইপস অফ সিজোফ্রেনিয়া রয়েছে, এখানে আমরা কি কি টাইপস দেখবো? প্যারানয়েড টাইপস দেখবো একটা, 2 নম্বর হচ্ছে ক্যাটাটনিক টাইপস, 3 নম্বর হেমিফ্রেনিক অর ডিসঅর্গানাইজড টাইপ, 4 আনডিফারেন্সিয়েটেড এন্ড 5 রেসিডুয়াল। এই 5টা সাবটাইপস হয় সিজোফ্রেনিয়ার। এবারে ওর সিম্পটমস গুলো, ডায়াগনস্টিক ফিচার্স গুলোকে দেখবো। তবে এখানে ডায়াগনস্টিক ফিচার্স দেখার আগে একটা কথা তোদেরকে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে এই যে টাইপস গুলো যখন পড়বি, আমরা সিজোফ্রেনিয়া পড়তে গিয়ে বেসিক্যালি দেখেছিলাম সিজোফ্রেনিয়ার 3টে সিম্পটমস রয়েছে। পজিটিভ সিম্পটমস, যার মধ্যে ডিলিউশন, এইগুলো রয়েছে, ডিসঅর্গানাইজড থট এই জায়গাগুলো রয়েছে। নেগেটিভ সিম্পটমস এর মধ্যে ইমোশনাল ডিস্টারবেন্সের জায়গা রয়েছে, এবং সাইকোমোটরের মধ্যে সাইকোমোটর স্টুপার, সাইকোমোটর এজিটেশন, ক্যাটাটনিক বিহেভিয়ার এই জায়গাগুলো রয়েছে। তো আমরা যে 5টা সাবটাইপস পড়তে চলেছি, এই 5টা সাবটাইপস এর মধ্যে দেখবো এই পজিটিভ, নেগেটিভ বা সাইকোমোটর সিম্পটমস এর মধ্যে কোনো একটা সিম্পটমস বেশি প্রমিনেন্ট, কোনো একটা সিম্পটমস কম, বা কোনোটার মধ্যে কোন সিম্পটমসটা যে অ্যাকচুয়ালি ডমিনেটিং সেটাও আমরা বুঝতে পারছি না। এইরকম ভাবে 5টা ভ্যারিয়েশন আমরা করব, বাট প্রত্যেকটা ভ্যারিয়েশনের মধ্যে বা টাইপস এর মধ্যে আইদার পজিটিভ, নেগেটিভ বা সাইকোমোটর সিম্পটমস এর কিছু ডমিনেন্সি থাকবে। প্যারানয়েড টাইপ মানে বুঝতেই পারছি যেখানে সন্দেহ প্রবণতা রয়েছে। তাহলে এখানে এটা পড়ার আগে আমরা যদি আইডেন্টিফাই করার চেষ্টা করি যে কোন সিম্পটমটা থাকবে, তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে যে সিম্পটমটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ সিম্পটমটা। কেননা কারণ পজিটিভ সিম্পটমস এর মধ্যে যে জায়গাটা আসবে সেটা কি, সেটা হচ্ছে যে ডিলিউশন। ডিলিউশনে একটা ছিল ফিলিং অফ গ্র্যান্ডিওসিটি, ফিলিং অফ পারসিকিউশন। তো এই যে সন্দেহ করা, নিজেকে বেশি বড় মনে করা, এই ধরনের পজিটিভ দিকের ডিস্টারবেন্স গুলো, যেখানে হচ্ছে আমাদের পারসেপশন রিলেটেড কিছু প্রবলেম তৈরি হচ্ছে, সেগুলো ডমিনেটিং হচ্ছে এই প্যারানয়েড টাইপের মধ্যে। তো প্যারানয়েড টাইপের যে জিনিসগুলো দেখা যায় সেটা হচ্ছে presence of delusion of persecution, that is person's false belief that he or she is being harassed, cheated or persecuted. মানে যাদের প্যারানয়েড টাইপ সিজোফ্রেনিয়া হবে তাদের মধ্যে ডিলিউশন অফ পারসিকিউশনটা থাকবে। মানে তাদের মধ্যে একটা বিলিফ থাকবে যে তারা কারণ তারা হ্যারাসড হচ্ছে, চিটেড হচ্ছে বা পারসিকিউটেড হচ্ছে। প্রেজেন্স অফ ডিলিউশন অফ গ্র্যান্ডিওরও থাকতে পারে। এখানে এদের মধ্যে একটা এক্সাজারেটেড কনসেপশন রয়েছে যে তাদের মধ্যে খুব বেশি পাওয়ার রয়েছে, আইডেন্টিটি রয়েছে, এই পাওয়ার বা আইডেন্টিটি অন্য কারোর মধ্যে নেই, এই জায়গাটা এদের থাকে। প্রেজেন্স অফ অডিটরি হ্যালুসিনেশন এদের মধ্যে থাকে, যেখানে এরা মাঝে সাঝেই হচ্ছে ভুলভাল কিছু আওয়াজ শুনতে পাচ্ছে, যে কিছু মিউজিকের আওয়াজ, কারো কথা বলার আওয়াজ, এগুলো শুনতে পাচ্ছে, কিন্তু বাকিরা সেই সিচুয়েশনে থেকে কেউ শুনতে পাচ্ছে না। তাহলে এদের মধ্যে দেখ পজিটিভ সিম্পটমসটা কিন্তু বেশ ভালো রকমই রয়েছে, যেখানে ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি, ডিলিউশন অফ পারসিকিউশন রয়েছে, হ্যালুসিনেশনের মধ্যে অডিটরি হ্যালুসিনেশন রয়েছে, এইগুলো রয়েছে। তার সাথে সাথে বলছে পেশেন্ট ইউজুয়ালি হলিস্টিক এন্ড অ্যাগ্রেসিভ, সাসপিশিয়াস, রিজার্ভড। এখানে যেটা কথাটা বলছে যে এখানে পেশেন্ট যারা, তারা বেসিক্যালি হচ্ছে হলিস্টিক, মানে এরা সবসময় সমস্ত কিছু নিয়ে চিন্তা করতে এদের মধ্যে থাকে,
কিছু অল্পতেই রেগে যাওয়ার একটা ব্যাপার, কারণ যেহেতু গ্র্যান্ডিওসিটি ফিলিং এ ভোগে, তারপরে হচ্ছে ফিলিং অফ পারসিকিউশনে ভুগছে, তাই অ্যাগ্রেশনটা খুব বেশি। পারসিকিউশন ফিলিং আছে বলে সাসপিশিয়াসও বটে, এবং নিজেদের মধ্যে চুপচাপ থাকতেও কিছুটা পছন্দ করে। Next, rigid and strong logic works in them when unable to express, which may become aggressive. এরা যখন অ্যাগ্রেসিভ হয়ে যায় তখন তার পেছনে এরা বিভিন্ন ধরনের রিজিড থটস গুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করে, যেগুলোর মধ্যে কোনো বেসিক লজিক রিজন এরা খুঁজে পাওয়া যায় না। বাট কেন রেগে গেল এটার জন্য এরা এমন কিছু এক্সপ্লেনেশন দেয় যেগুলোকে আমরা বাস্তবে মনে করতে পারি না যে এরকম কোনো এক্সপ্লেনেশন হতে পারে। Next, by the application of projection, it is clear that express something which he cannot accept to himself. এখানে যেটা হচ্ছে, এখানে এটা সবসময় প্রজেক্ট করতে থাকে যে কেউ তাকে হয়তো অ্যাকসেপ্ট করছে না, বা সে নিজেকে অ্যাকসেপ্টেন্সের জায়গায় রাখতে পারছে না, এরকম একটা জায়গা হয়। মানে এরা সবসময় মনে করতে থাকে কি বলতো, যে সবাই তাকে সন্দেহ করছে বা সবাই তাকে হ্যারাস করছে, অনেক সময় এরকম হতে পারে যে তাকে সবাই ঠিক করছে। এই ধরনের চিন্তা ভাবনা গুলো থেকে তাদের মধ্যে একটা প্রজেকশন পাওয়ার তৈরি হয়ে যায় যে সবাই তাকে হয়তো অ্যাকসেপ্ট করতে পারছে না, যে তুই তো আমাকে পছন্দই করিস না, তার জন্যই তুই এরকম করছিস। এইরকম ধরনের চিন্তা ভাবনা প্যারানয়েড টাইপের মধ্যে আছে। আচ্ছা, ego resource is high in paranoid schizophrenia than other catatonic and disorganized schizophrenia. এদের মধ্যে ইগো রিসোর্সের জায়গাটা হাই, মানে ভীষণ মাত্রায় ইগোইস্টিক। মানে আমি করেছি তো করেছি, আই এম দ্য সুপ্রিম পাওয়ার, আমি করতেই পারি, তো এখানে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই। এইরকম ধরনের অ্যাটিটিউড, এরকম ধরনের মনোভাব এদের মধ্যে খুব বেশি মাত্রায় রয়েছে, যেহেতু ফিলিং অফ গ্র্যান্ডিওসিটি রয়েছে। তো এই জন্য এদের মধ্যে ইগো রিসোর্সটা টু মাচ হাই থাকে। Paranoid schizophrenic patient has less regression on of their mental emotional response and behavior than do patients with other types of schizophrenia. বলছে এই প্যারানয়েড সিজোফ্রেনিকদের মধ্যে রিপ্রেশনের জায়গাটা খুব কম, মানে এরা কিছু চেপে রাখে না, সেটা মেন্টাল দিক থেকে হোক, ইমোশনাল দিক থেকে হোক, সবসময় প্রম্পট রেসপন্স করে, সেই জন্য এদের মধ্যে অ্যাগ্রেশনটা খুব বেশি। যেটা অন্যান্য সিজোফ্রেনিয়ার যে টাইপস গুলো তার মধ্যে অতটা লক্ষ্য করা যায় না। নেক্সট বলছে গ্র্যাজুয়ালি ইফ লাইফস্টাইল বিকাম ক্রনিক, ফ্রিকোয়েন্ট চেঞ্জ ইন জব অর লস অফ জব ডিউ টু দ্য ইমোশনাল অ্যাডজাস্টমেন্ট ডিস্টারবেন্সেস। এরা সাধারণত প্রথমের দিকে কি হয়, এটা এই যে অ্যাগ্রেশন চট করে দেখিয়ে ফেলছে, খুব রিজিড একটা মনোভাব এদের, তার ফলে এরা কোনো একটা জবে বেশি দিন টিকে থাকতে পারে না, জব থেকে তাদেরকে ছাড়িয়েও দেওয়া হয় বা এরা জবকে কুইটও করে। ইভেন এটা ধীরে ধীরে একটা ক্রনিক স্টেজে গিয়ে পৌঁছে যায় তাদের এই সমস্যাটা, বিকজ অফ ইমোশনাল অ্যাডজাস্টমেন্ট ডিস্টারবেন্স। তাহলে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যারা প্যারানয়েড হয় তাদের মধ্যে এই সমস্যাটা রয়েছে। মানে একদম সিম্পল ওয়েতে বলতে গেলে খুব সন্দেহবাদী, নিজেকে একটা সুপ্রিম পাওয়ার হিসেবে মনে করে, অ্যাগ্রেশন খুব বেশি এদের, তার ফলে এরা কারোর সাথে অ্যাডজাস্ট করে উঠতে পারে না। প্যারানয়েডের পরে যেটা আসছে সেটা হচ্ছে ক্যাটাটনিক। ক্যাটাটনিক মানে অবভিয়াসলি তোরা বুঝতেই পারছিস নামটা থেকে, যে যেখানে সাইকোমোটর ব্যাপারটা থাকবে, সাইকোমোটর ডিস্টারবেন্সের জায়গাটা থাকছে, মানে রিজিড কিছু বিহেভিয়ার ফলো করছে। এবার দেখি ক্যাটাটনিকের মধ্যে কি থাকছে। ইন অ্যাডিশন টু সাম অফ দ্য আদার সিম্পটমস অফ schizophrenia, here the patient displays a fluctuation of affect that includes excessive depression on one side while excessive excitement on other side may even lead to stupor. মানে এদের মধ্যে যে শুধুমাত্র সাইকোমোটর জায়গাটা বলছে তা না, ইমোশনাল জায়গাটাও রয়েছে। ইমোশনাল জায়গার মধ্যে এরা অনেক সময় খুব বেশি মাত্রায় ডিপ্রেসিভ হয়ে যায়, আবার অনেক সময় এতটাই বেশি এক্সাইটমেন্টের মধ্যে থাকে এদেরকে এক জায়গায় বসিয়ে রাখাটা টু মাচ ডিফিকাল্ট হয়ে যায়। তো এদের যে ক্লাসিক ফিচার্স, সেই ফিচার্সটা হচ্ছে মেইন ডিস্টারবেন্স ইন মোটর ফাংশন। ক্যাটাটনিক পেশেন্টদের মেইনলি জেস্টার পশ্চার, এরা এক একটা অড জেস্টার পশ্চার অনেক দিন ধরে, অনেক ঘন্টা ধরেও বলতে পারিস যে মেইনটেইন করে থাকে। ওই যে তোদের বলছিলাম যে একটা চেয়ারে এরকম ধর ক্যাটাটনিক সিজোফ্রেনিক পেশেন্ট বসে আছে, চেয়ারটা যদি সরিয়ে দিস ও সেরকম ভাবে বসে থাকবে, পড়ে যাবে না। আবার মাথার বালিশটা যদি সরিয়ে নিস, মাথাটা যে পশ্চারে ছিল সেরকম পশ্চারে রেখে দেবে, মাথাটা পড়ে যাবে না।
ক্যাটাটনিকদের মধ্যে এইরকম অদ্ভুত ধরনের অড পশ্চার অনেকক্ষণ ধরে বা অনেক দিন ধরে এরা মেনটেন করে, যেটার থেকে বোঝা যায় যে সেই পার্সনটার মধ্যে ক্যাটাটনিক সিজোফ্রেনিয়া হচ্ছে দ্যান এনি আদার টাইপ অফ সিজোফ্রেনিয়া। ঠিক আছে? আর এরা সবসময়, আর এদেরকে আরেকটাও জিনিস আছে যে ডিপ্রেসিভ পেশেন্ট যারা হবে, অনেক সময় আমাদের বুঝিয়ে যেতে পারে যে এখানে তো বলা হচ্ছে ক্যাটাটনিকের মধ্যে এদের মধ্যে এক্সেসিভ ডিপ্রেশন আসতে পারে বা এক্সেসিভ এক্সাইটমেন্ট হতে পারে, বাট ডিপ্রেশন আর ম্যানিয়া থেকে এদেরকে ডিফারেন্স করব কোথায়? সাইকোমোটর জেস্চার পশ্চার হিসেবে। যাদের টু মাচ ডিপ্রেশন থাকে তারা কখনো এরকম অড জেস্চার পশ্চার ফলো করে না। তাহলে অড জেস্চার পশ্চার উইথ ডিপ্রেশন উইথ এক্সাইটমেন্ট যে কোনো একটা যদি কিছু থাকে তাহলে তবে গিয়ে আমি তাকে ক্যাটাটনিক বিহেভিয়ার বা ক্যাটাটনিক সিজোফ্রেনিয়ার মধ্যে ফেলবো। হ্যাঁ, এখানে হচ্ছে ধর ডিপ্রেশনের সাথে আমি পার্থক্য করব কি করে, মেজর ডিপ্রেশনের রোগটার সাথে ক্যাটাটনিকের পার্থক্য করব কি করে? ক্যাটাটনিকের একটা ইউনিক ফিচার হচ্ছে অড জেস্চার পশ্চার ফলো করে, তার সাথে ইনক্লুডিং অ্যাড অন থাকে এক্সেসিভ এক্সাইটমেন্ট অর এক্সেসিভ ডিপ্রেশন। বাট মেজর ডিপ্রেশনের ক্ষেত্রে, ডিপ্রেশনের সাথে সাথে বা বাইপোলারের ক্ষেত্রে, ম্যানিয়ার সাথে সাথে ওই সমস্ত পেশেন্টদেরও কিন্তু কোনো তারা অড জেস্চার পশ্চার কিন্তু ফলো করে না, তাদের মধ্যে এটা দেখা যায় না। তাহলে এই ভিউ পয়েন্টটা থেকে অড জেস্চার পশ্চারের ভিউ পয়েন্টটা থেকে আমরা বলতেই পারি যে দে আর ডিফারেন্ট বা দুটো ডিসঅর্ডার ডিফারেন্ট। ঠিক আছে? বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম। এবার দেখ এই পেশেন্টদের মধ্যে ডিপ্রেশনও যেমন থাকছে এবং তাদের মধ্যে এক্সাইটমেন্টের জায়গাটাও থাকছে, তার ফলে এরা কি করছে, যে কোনো কাউকে যে সময় অ্যাসল্টও করতে পারে। ঠিক আছে? এতটাই বেশি এক্সাইটমেন্টের পর্যায়ে পড়ে যায়, হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, খুব বেশি কথা বলতে থাকে, কাউকে অ্যাসল্ট করতে পারে, এই জিনিসগুলো এদের মধ্যে চলে আসে। তাহলে এখানে খুব একটা পজিটিভ সিম্পটমসটা কিন্তু একেবারে মিসিং। ডিলিউশন হ্যালুসিনেশন টাইপের কিছু জিনিস হচ্ছে না এদের মধ্যে, নেগেটিভ সিম্পটমসটা আর হচ্ছে সাইকোমোটরটাই ইউনিক ফিচার হিসেবে রয়েছে, যেখানে প্যারানয়েডের মধ্যে কিন্তু কোনো আবার সাইকোমোটর জায়গাটা কিন্তু নেই, বা নেগেটিভ এফেক্টটা থাকলেও খুব সামান্য পরিমাণে রয়েছে। তার মানে দেখ টাইপস গুলোর মধ্যেও সিম্পটমস ওয়াইজ ডিফারেন্সিয়েশনটা হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে হেভিফ্রেনিক অর ডিসঅর্গানাইজড টাইপ অফ সিজোফ্রেনিয়া। ডিসঅর্গানাইজড নামটা থেকে বুঝতে পারছিস এখানে সিম্পটমস গুলোর মধ্যে ডিসঅর্গানাইজেশন রয়েছে, মানে যেখানে এদের মধ্যে ডিসঅর্গানাইজড স্পিচ, ডিসঅর্গানাইজড থট, ওই ধরনের সিম্পটমস গুলো এখানে থাকবে। দেখ distinguishing features are impulsive conduct, sudden spontaneous laughing and crying without apparent reason. এদের মধ্যে ইম্পালস কন্ডাক্টটা খুব কম, খুব সহজেই হট করে কোনো উইদাউট এনি রিজন কাঁদতে শুরু করে দিল, হাসতে শুরু করে দিল, এগুলো করে। গ্রিমেসিং ইন অলসো প্রেজেন্ট বাট সিলি গ্রিমেসিং, মানে গ্রিমেসিং মানে মুখ বিকৃতি করা, মুখে একটা অদ্ভুত ধরনের মুখের একটা হাবভাব করে, সেই আমরা মুখ ভেঙানোর ব্যাপারটা বলি না, যে কেউ একটা কথা বললো কিরকম একটা মুখটাকে করে নিলাম, এইটা এরা ম্যাক্সিমাম এবার সিলি করে, করলেও খুব সিলি ওয়েতে করে, কিন্তু করে, এটা একটা ফিচার্স এদের। হ্যালুসিনেশন আর মেইনলি পর্নোগ্রাফিক হ্যালুসিনেশন, একদম টিপিক্যাল টাইপ হ্যালুসিনেট যখন করে, এখানে কোনো সিম্পল অডিটরি ভিজুয়াল আমাদের ফাইভ সেন্স অর্গান গুলো যেটা হ্যালুসিনেশন নয়, হ্যালুসিনেশনটা পর্নোগ্রাফিক রিলেটেড হ্যালুসিনেশন এরা করে। Is delusional thinking is fragmented and inconsistent from one moment to another, switching over from one delusional content to another. Inconsistent delusion, apparent not known. এখানে বলছে যে চিন্তা ভাবনা গুলো খুব ফ্র্যাগমেন্টেড, ইনকনসিস্টেন্ট, একটা চিন্তা থেকে আরেকটা চিন্তায় সহজে চলে যাচ্ছে, ডিলিউশনস গুলো অদ্ভুত অদ্ভুত ডিলিউশন এর মধ্যে রয়েছে, ইনকনসিস্টেন্ট ডিলিউশন, এবং যেটার পেছনে যে কেন হচ্ছে কোনো রিজন এখানে খুঁজে পাওয়া যায় না। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারটাও এদের হাই থাকে, এবং অ্যাডভান্স স্টেজে গিয়েও, সরি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বলছি, রিগ্রেসিভ বিহেভিয়ার মানে রিগ্রেশন মানে নিজেদের ছোটবেলার যে জায়গাগুলো সেখানে ফিরে যাচ্ছে।
মানে ধর পেট সয়েলিং করে ফেলা, হাত কামড়ানো, যেমন বাচ্চারা ছোটবেলায় করে, সেই রকম জিনিসগুলো এরা করতে থাকে। ঠিক আছে, আবার বাট এদের মধ্যে কিন্তু ক্যাটাটনিক সিমটমসটা অ্যাবসেন্স। তাহলে এই ডিসঅর্গানাইজড এর মধ্যে দেখতে পাচ্ছি ডিসঅর্গানাইজড থট প্যাটার্ন, একটা কথা থেকে আরেকটা কথায় চলে যাওয়া, ডিলুশন, হ্যালুসিনেশন সব রয়েছে। মানে পজিটিভ জায়গাটা রয়েছে, along with তোর নেগেটিভ সিমটমস এর মধ্যে খুব অল্প একটা পার্ট, আর ডিসঅর্গানাইজড থট এগুলো রয়েছে, হ্যালুসিনেশন ডিলিউশনের মধ্যে পার্টিকুলারলি কিছু হ্যালুসিনেশন আর ডিলিউশন রয়েছে। এখানে কিন্তু কোন রকম সাইকোমোটর ব্যাপারটা এই ডিসঅর্গানাইজড এর মধ্যে নেই, অ্যাবসেন্ট। এবার আনডিফারেন্সিয়েটেড টাইপ মানে সিম্পল সিজোফ্রেনিয়া যদি বলি, সেখানে patient who are clearly schizophrenic cannot be easily filled into one or another type. বলছে মনে হচ্ছে অ্যাপারেন্টলি দেখে হয়তো সিজোফ্রেনিয়া, কিন্তু সিজোফ্রেনিয়ার যে টাইপ গুলো আপাতত বললাম, প্যারানয়েড, ক্যাটাটনিক, ডিসঅর্গানাইজড, কোনটার মধ্যে যে অ্যাকচুয়ালি ফিট করছে সেটা বোঝাটা এদের সিমটমস গুলো দেখে খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য এদেরকে আনডিফারেন্সিয়েটেড টাইপ সিজোফ্রেনিয়া বলা হয়েছে। বাট কেন সিজোফ্রেনিয়া বললেন, সেটাও একটা কথা। এখানে বলা হচ্ছে কারণ এদের মধ্যে কিছু সিজোফ্রেনিয়া সিমটমস রয়েছে, মানে কিছুটা হয়তো পজিটিভ, নেগেটিভ, সাইকোমোটর, সবই অল্প অল্প রয়েছে, কখনো প্রমিনেন্ট কখনো প্রমিনেন্ট নয়। তার ফলে কি হচ্ছে, আমরা প্যারানয়েডও বলতে পারছি না, মানে প্যারানয়েডের মধ্যে তো সাইকোমোটর নেই, আবার ডিসঅর্গানাইজড বলতে পারছি না। ক্যাটাটনিক যে বলবো, ক্যাটাটনিকের মধ্যে ইউনিক ফিচার হচ্ছে সাইকোমোটর, তার মধ্যে পজিটিভ এর কোনো সিমটমস নেই, কিন্তু এদের মধ্যে সবই অল্প বিস্তর রয়েছে। তার ফলে বোঝা যাচ্ছে সিমটমস ওয়াইজ যে হ্যাঁ এদের সিজোফ্রেনিয়া হয়েছে, বাট কোন টাইপের আন্ডারে ফেলবো সেটা আনডিফারেন্সিয়েটেড কন্ডিশনে রয়েছে। এমনই কিছু সিমটমস এরা মাঝে মাঝে শো করে দেয়। রেসিডুয়াল আর ক্রনিক টাইপ, এটা হচ্ছে যেখানে কন্টিনিউয়াস একটা সিজোফ্রেনিক ডিস্টারবেন্স চলতেই থাকে, কন্টিনিউয়াস বেসিসে চলতে থাকে। এদের একদম কমপ্লিট সেট অফ স্প্লিট অফ মাইন্ড হয়ে যায়, মানে কগনিশন, কোনেশন, অ্যাফেকশন তিনটেই কমপ্লিটলি নষ্ট হয়ে যায়। আর সিজোফ্রেনিয়ার সিমটমস গুলো অ্যাক্টিভ ফেজে থাকে এদের। তারপরে হচ্ছে ইমোশনাল ব্লান্টিং, কোথায় কি রকম ইমোশনাল এক্সপ্রেশন করতে হবে সেটা করতে পারে না, সোশ্যাল উইথড্রন এরা করে। তারপরে বিভিন্ন ধরনের অদ্ভুত বিহেভিয়ার করা, ইললজিক্যাল থিঙ্কিং, সমস্ত কিছু করতে থাকে। এদের মধ্যে থাকে এগুলো, ডিলিউশন, হ্যালুসিনেশনও হয়, কিন্তু দুটোর মধ্যে কোনোটাই যে খুব একটা প্রমিনেন্ট বা স্ট্রং তা কিন্তু নয়, বাট থাকে। ঠিক আছে, এইটার সাথে তোদের মনে হতে পারে যে আনডিফারেন্সিয়েবল ম্যাটার বললেন যে কোনোটাই মধ্যেই ফেলতে পারি না, সবই অল্প বিস্তর রয়েছে, আবার রেসিডুয়ালও বলছেন সবই তো দেখতে পাচ্ছি রয়েছে। তাহলে কেন এটা আনডিফারেন্সিয়েটেড এর মধ্যে পড়লো না, বা আনডিফারেন্সিয়েটেডটা কেন রেসিডুয়াল এর মধ্যে পড়লো না? রেসিডুয়াল মানে হচ্ছে যেখানে সিমটমস গুলো খুব অ্যাক্টিভ ফেজে রয়েছে, সবই রয়েছে, অ্যাক্টিভ ফেজে রয়েছে। যেখানে আনডিফারেন্সিয়েটেড কখনো অ্যাক্টিভ ফেজে নেই, কখনো একটা প্রমিনেন্ট হচ্ছে, একটা কমে যাচ্ছে, একটা প্রমিনেন্ট একটা কমে যাচ্ছে, এরকম ব্যাপার রয়েছে। আর রেসিডুয়াল হচ্ছে ক্রনিক স্টেটে, মানে সব সময় কমপ্লিটলি অল টাইম সিজোফ্রেনিক সিমটমস গুলো প্রমিনেন্ট ওয়েতে রয়েছে। এই টাইপটা হচ্ছে রেসিডুয়াল টাইপস। ঠিক আছে, এই হচ্ছে পাঁচটা ধরন সিজোফ্রেনিয়ার। তাহলে সিজোফ্রেনিয়া থেকে তিনটে টাইপস অফ প্রশ্ন। এক হচ্ছে সিমটমস যদি বলে সিজোফ্রেনিয়া, তাহলে আমরা ডিএসএম থেকে প্রথমেই যেটা পড়েছিলাম পজিটিভ, নেগেটিভ, সাইকোমোটর সিমটমস, সেই জায়গাগুলো লিখবো, তার আন্ডারে ডিলুশন, হ্যালুসিনেশন ওগুলো লিখবো। আমি বলেছিলাম আমার এই নোটসটার মধ্যেও আছে, ওখান থেকেও আমরা লিখতে পারি। আর সিজোফ্রেনিয়ার ডায়াগনস্টিক ফিচার সেটা DSM-5 থেকে লিখবো। আর যদি বলে সিজোফ্রেনিয়ার সাবটাইপস গুলো বলো, তাহলে সেগুলো আমরা এই নোটসটার থেকে লিখবো, বাট এটা DSM-5 নয়, এটা DSM-4 TR অনুযায়ী রয়েছে। DSM-5 এর সাবটাইপস করা হয়নি সিজোফ্রেনিয়ার। ঠিক আছে, এই অবধি অল ক্লিয়ার সিজোফ্রেনিয়া? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে।
এবারে আমরা যাব সোমাটোফর্ম। সোমাটোফর্মের মধ্যে আজকে আমি কনভার্সন যেটা ডিসঅর্ডার সেটা পড়াবো। হাইপোকন্ড্রিয়াসিসটা আমি পড়াতে পারছি না এই কারণে, কারণ DSM 4 থেকে এটা পড়াতে হবে। এবার DSM 4 থেকে আমাকে তোকে ছবি তুলে পাঠাতে হবে। অ্যাকচুয়ালি এইটা না হাইপোকন্ড্রিয়াসিসটা মাঝে সিলেবাসে ছিল না, ঠিক আছে? যেহেতু এখন ফুল সিলেবাস পড়াতে হচ্ছে তাই হাইপোকন্ড্রিয়াসিসটা মেনশন রয়েছে বলে আমাদেরকে পড়াতে হবে। তো ওইটা আমি DSM 4 থেকে ছবি তুলে পাঠাবো, দেন আবার নেক্সট ক্লাসে কোনো একটার সাথে অ্যাড করে পড়াবো। আপাতত সোমাটোফর্মের মধ্যে কনভার্সন ডিসঅর্ডারটা পড়াবো। তো কনভার্সন ডিসঅর্ডার বেসিক্যালি যেটা সোমাটোফর্ম ডিসঅর্ডারের একটা পার্ট। সোমাটোফর্ম মানে এটা সাইকোফিজিওলজিক্যাল ডিসঅর্ডারের আন্ডারে পড়ছে। সোমাটোফর্ম, সোমা মিন্স হচ্ছে বডি, বডি রিলেটেড কোন সিমটমস যখন আমাদের সাইকোলজিক্যাল বা মাইন্ডটাকে এফেক্ট করছে, সে যে ধরনের প্রবলেম গুলো তৈরি হচ্ছে সেটাকেই বলছে সোমাটোফর্ম ডিসঅর্ডার। এই সোমাটোফর্ম ডিসঅর্ডারের মধ্যে কনভার্সন, হিস্টেরিয়া, এই ধরনের ডিসঅর্ডার, হাইপোকন্ড্রিয়াসিস, এই ধরনের ডিসঅর্ডার গুলো পড়ে। এবার সোমাটোফর্ম ডিসঅর্ডারের মধ্যে এই যে সিউডো প্রেগন্যান্সি বল, রাইটার্স ক্র্যাম্প, এই বিভিন্ন ধরনের ডিসঅর্ডারস এর টাইপস গুলো পড়ে, যেখানে অ্যাকচুয়ালি সত্যি কোনো ফিজিক্যাল গ্রাউন্ড নেই যার জন্য তারা ওই রিলেটেড সমস্যাগুলো শো করছে, কিন্তু মেন্টালি তারা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে তারা মনে করছে হয়তো তারা প্রেগনেন্ট, হয়তো তার হাত দিয়ে সে কোনো কিছু লিখতে পারছে না, বাট বেসিক্যালি তার হাতের কোনো সমস্যা, নার্ভের কোনো সমস্যাও নেই, বা রিপোর্ট করে দেখা যাচ্ছে যে প্রেগন্যান্সি রিপোর্টটাও কিন্তু নেগেটিভই রয়েছে। তারপরেও যা যা প্রেগন্যান্সি রিলেটেড সিমটমস বা হাত না কাজ করলে যে সিমটমস গুলো দেখা যায় সেগুলোই শো করছে। ফিজিক্যাল রিপোর্ট যেখানে নীল, বাট সাইকোলজিক্যাল কোনো রিজনে তারা সেটা শো করছে, তখন সেগুলোকে আমরা বলছি সোমাটোফর্ম ডিসঅর্ডারস। এখানে বেসিক্যালি যেটা হয়, অ্যাকর্ডিং টু ফ্রয়েড, আমাদের আনকনসিয়াস এর মধ্যে কিছু কনফ্লিক্ট চলতে থাকে, সেই কনফ্লিক্ট গুলোকে আমরা কি করার চেষ্টা করি, রিপ্রেসড করার চেষ্টা করি। রিপ্রেসড করতে করতে সেটা এমন একটা জায়গায় যায় তার আউটার এক্সপ্রেশন হিসেবে আমাদের মধ্যে অনেক সময় এইরকম সোমাটোফর্ম টাইপ অফ ডিসঅর্ডার গুলো তৈরি হয়ে যায়। এবার এই সোমাটোফর্ম ডিসঅর্ডারের মধ্যে আমাদের সিলেবাসে পরিষ্কার মেনশন করা রয়েছে হাইপোকন্ড্রিয়াসিস পড়তে হবে আর কনভার্সন পড়তে হবে। তো হাইপোকন্ড্রিয়াসিসের যে টাইপটা সেটাও DSM 4 এ ছিল, 5 এ সেই টাইপসটা নেই। 5 এ রয়েছে হচ্ছে তোর কনভার্সন ডিসঅর্ডার এবং এর সাথে আরো সোমাটোফর্ম ডিসঅর্ডারস এর টাইপস গুলো রয়েছে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিয়ে বলছি যে ওখানে আর কি কি আমরা পড়ছি। DSM এর মধ্যে যে চ্যাপ্টারের আন্ডারে এই সোমাটোফর্ম ডিসঅর্ডারটা আছে সেই চ্যাপ্টারটার নাম এখন আর সোমাটোফর্ম নেই, নাম দেওয়া হচ্ছে সোমাটিক সিমটম এন্ড রিলেটেড ডিসঅর্ডার। সোমাটিক মিন্স বডি রিলেটেড সিমটমস এবং সেই অনুযায়ী যা যা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে সেগুলো। সোমাটোফর্ম ডিসঅর্ডারে এখানে বলছেই দেখ, somatic symptom disorder and other disorder with prominent somatic symptoms constitute a new category in DSM-5 called somatic symptoms and related disorder. DSM-5 একদম একটা নতুন ক্যাটাগরি করা হয়েছে। This chapter includes the diagnosis of somatic symptoms disorder, illness anxiety disorder, conversion disorder, that is also called functional neurological symptom disorder, psychological factors affecting and other medical condition related disorder, infectious disorder, other specific somatic symptoms and related disorder, and unspecified somatic symptoms and related disorder. এই সোমাটিক এর মধ্যে এতগুলো টাইপস আসছে, যে টাইপসটার মধ্যে DSM 5 থেকে আমরা অনলি পড়বো হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার অ্যাজ পার আওয়ার সিলেবাস, এবং DSM 4 থেকে পড়বো হাইপোকন্ড্রিয়াসিস। বাট এখানে পরিষ্কার মেনশন রয়েছে DSM 5 কিন্তু এখানে সোমাটোফর্মের নাম বলেছে সোমাটিক সিমটম ডিসঅর্ডার, ঠিক আছে? এবার এই সোমাটিক সিমটমস ডিসঅর্ডারের মেইন এমফাসিস হচ্ছে যে এখানে সোমাটিক সিমটমস গুলো আমাদের মধ্যে এমন ভাবে তৈরি হয়
তার ফলে মানে বডি রিলেটেড সিমটমস গুলো এমন তৈরি হয় যেটা আমাদের আনকনসিয়াস মাইন্ডে গিয়ে আমরা যখন বিহেভিয়ার গুলো এক্সপ্রেস করি তখন অ্যাবনর্মাল থট ফিলিং অনুযায়ী বিহেভিয়ার গুলো রেসপন্স হয় এবং আমাদের সোম্যাটিক সিমটমস গুলো এমন ভাবে আমরা শো করি যাতে আমাদের আশেপাশে যারা রয়েছে তারা মনে করে যে সত্যি হয়তো আমাদের ওই ডিসঅর্ডারটা হয়েছে। তো এইটা নিয়ে আমাদের পড়ার বিষয়টা রয়েছে যেখানে আমরা কনভার্সনটা পড়বো। কনভার্সন নামটা থেকেও আমরা বুঝতে পারছি যেখানে হচ্ছে আমাদের সোম্যাটিক সিমটমস গুলো কনভার্টেড হয়েছে আমাদের সাইকোলজিক্যাল সিমটমস এর মধ্যে। ঠিক আছে, তো সেই সোম্যাটিক সিমটমস এর ফিচার্সটায় যাই। এই যে কনভার্সন ডিসঅর্ডার যেখানে যেটার নাম ফাংশনাল নিউরোলজিক্যাল সিমটমস ডিসঅর্ডার, মানে দেখে মনে হচ্ছে নিউরোলজিক্যাল কোনো সমস্যা রয়েছে, নার্ভ রিলেটেড কোনো সমস্যা রয়েছে, মানে করে খিঁচুনি ধরা যেটাকে আমরা বলি, হিস্টেরিক ব্যাপারটা তৈরি হওয়া, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, বা কোনো একটা হঠাৎ করে একটা চারিদিকে অন্ধকার হয়ে যাওয়া, যেটা নার্ভের সমস্যা থেকে লোকজন অজ্ঞান হয়ে গিয়ে হয়, সেই রকম জিনিসটা হচ্ছে, বাট নার্ভের কোনো প্রবলেম সেখানে নেই। ঠিক আছে, তো বাট সাইকোলজিক্যাল কোনো আনকনসিয়াস কনফ্লিক্ট থেকে বা এই কনভার্সন ডিসঅর্ডার থেকে মানুষজন সেকেন্ডারি গেইন করে। কাউকে হয়তো দেখেছে এটা করলে হয়তো কোনো তাকে একটা অন্য নজরে দেখা হবে, তাকে হয়তো কোনো হার্ড ওয়ার্ক করতে দেওয়া হবে না, তাকে একটা ভালো জায়গায় রাখা হবে, কোনো মেন্টাল প্রেশার দেওয়া হবে না। এইগুলো থেকেও অনেক সময় অনেকের মধ্যে তারা কনভার্সন ডিসঅর্ডারটাকে তৈরি করে ফেলে, কিন্তু তারা যে কনসিয়াসলি তৈরি করে ফেলে তা নয়, তাদের মধ্যে এটা চলে আসে। মানে মানে আমরা যেটা প্রেজেন্টলি দেখছি সেটাই রিপ্রেসড হতে 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 আমরা আনকনসিয়াসে যায়, এবার আনকনসিয়াস থেকে যখন আউটব্রাস্ট করে তখনই সেটা কনভার্সন ডিসঅর্ডারের ফর্ম নেয়। এবার এই কনভার্সন ডিসঅর্ডারটা সত্যি হয়েছে কিনা আমরা সেটাকে কনভার্সন ডিসঅর্ডারের থেকে কি করে পার্থক্য করব। কনভার্সন মানে যে স্পেলিংটা তোরা এখন দেখছিস সেটা সাইকোলজিক্যাল ফর্ম অফ ডিসঅর্ডার, যেখানে মনে করা হয় যে নিউরোলজিক্যাল কোনো ডিস্টারবেন্স হচ্ছে তার জন্য এটা হচ্ছে, কিন্তু বেসিক্যালি কোনো নিউরোলজিক্যাল প্রবলেম নেই। যখন সেই নিউরোলজিক্যাল প্রবলেম রিলেটেড সিমটমস গুলো শো করতে বাট বেসিক্যালি সমস্যা নেই, তখন সেটা কনভার্সন ডিসঅর্ডার। আর নিউরোলজিক্যাল সমস্যা নিয়ে যখন শো করছে তখন সেটা সত্যি ফিজিক্যাল প্রবলেম, সেটার নাম কনভালশন, CONVULSION, সেটা কনভালশন ডিসঅর্ডার। সেখানেও কি হয়, তোর হচ্ছে ওই রকম হিস্টেরিক একটা ব্যাপার হয়, খিঁচুনি তৈরি হয়, বাট ওখানে দাঁতে দাগ লেগে যায়, জিভ কেটে ফেলে, ব্লিডিং হতে শুরু করে মুখ দিতে, এই সিমটমস গুলো কিন্তু হয়। আবার অনেকে টয়লেট করে ফেলে সেই সময়, এইগুলো হয় নিউরোলজিক্যাল সমস্যা হিসেবে। এবং জ্ঞান অনেকক্ষণ ধরে ফেরে না, চটজলদি কিন্তু ফেরে না, বা ফেরার পরেও যে কিছুক্ষণ পরে নর্মাল হয়ে যায় সেটা কিন্তু নয়, ওই স্টেটটা কন্টিনিউয়াস বেসিসে অনেক দিন ধরে কিন্তু চলতে থাকে এবং রিপোর্ট করেও দেখা যায় সত্যি নার্ভ রিলেটেড কোনো প্রবলেম তার মধ্যে কিন্তু হয়েছে। এবার যাই হোক, আমরা কনভার্সন ডিসঅর্ডারের যে ডায়াগনস্টিক ফিচার্স গুলো সেগুলো পড়বো। এখানে অ্যাজ ইট ইজ ABCD করে রয়েছে, বাট বেশি নেই, খুব ছোট্ট রয়েছে, 4টে পয়েন্ট। One or more symptoms of altered voluntary motor or sensory function, এখানে এক বা একাধিক ভলান্টারি মোটর বা সেন্সরি ফাংশন দেখা যায়, মানে সেন্স অর্গান রিলেটেড কোনো সিমটমস হট করে দেখা গেল, ওই যে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, চারিদিকটা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, এইরকম জিনিসগুলো দেখা, বা অ্যালার্ট ভলান্টারি মোটর অ্যাকশন, মানে হট করে হাত পা ছুটতে শুরু করলো, হাতে মারতে শুরু করলো, বা বডি শেকন করতে শুরু করলো, এইরকম ধরনের এক বা একাধিক ভলান্টারি মোটর এবং সেন্সরি ফাংশন এদের মধ্যে দেখা যায়। Theta বলছে clinical findings provide evidence of incompatibility between the symptoms and recognized neurological or medical condition. যে সিমটম গুলো এরা যখন শো করে তখন দেখে যদি মনে হয় নিউরোলজিক্যাল প্রবলেম,
সেটা যখন প্যাথোলজিতে গিয়ে ট্রিটমেন্ট মানে টেস্ট করা হয় সেখানে ইনকমফোর্টেবল রেজাল্ট পাওয়া যাচ্ছে, মানে রেজাল্টে ইনকনসিস্টেন্ট পাওয়া যাচ্ছে, কোনোভাবে প্রমাণ করা যাচ্ছে না যেটা নার্ভ থেকে এই সমস্যাটা হয়েছে। See, the symptoms or deficit is not better explained by another medical or mental disorders. প্রিকশন হিসেবে এটাও বলা রয়েছে যে এই সিমটমসটাকে আমরা বলতে পারি না অন্য কোনো মেডিকেল রিজনের জন্য বা মেডিকেল কন্ডিশন, ড্রাগ নেওয়ার জন্য, অ্যালকোহল নেওয়ার জন্য হয়েছে, এটাও আমরা বলতে পারবো না। নেক্সট, ডি সিমটমসটাও সব জায়গায় বলে যে the symptoms or deficit cause clinically significant distress or impairment in social, occupational or other important areas of functioning or warrant medical evaluation. এখানে যেটা বলছে যে এই সমস্যাটা হলো অবভিয়াসলি যাদের এটা হচ্ছে তারা যে জায়গাতে রয়েছে তখন তাদের চারপাশের লোকজনের অবশ্যই সোশ্যাল, ইমোশনাল, সোশ্যাল অকুপেশনাল একটা প্রবলেম তৈরি হয়, নিজেরও যেমন হচ্ছে বাকি লোকেদেরও তেমন একটা তৈরি হচ্ছে, এবং ওয়ারেন্টস মেডিকেল ইভ্যালুয়েশন, মেডিকেল ইভ্যালুয়েশনস গুলো ওয়ারেন্ট করার প্রয়োজনীয়তা পড়ে যায়, কারণ সত্যিই তার আদৌ আছে কিনা সমস্যাটা সেটাকে দেখার প্রয়োজনীয়তা পড়ে যায় এই সমস্ত ক্ষেত্রে। তো এই ধরনের সিমটমস গুলো খুবই সোজা, এইগুলো দেখা যাচ্ছে আমাদের কনভার্সন ডিসঅর্ডারের ক্ষেত্রে। তবে এখানে কোথাও মেনশন নেই যে কতদিন ধরে চলতে হচ্ছে, কবে থেকে চলবে, কতদিন চলবে, তার ইন্টেন্সিটি কি হবে, এগুলো কোথাও মেনশন করা নেই। এটা কেন মেনশন করা নেই? বিকজ এটা হচ্ছে তোর এমন একটা সমস্যা যেখানে আনকনসিয়াস ড্রাইভটা যখনই ফুলফিল হয়ে যাচ্ছে তখনই এটা একটা অদ্ভুত ধরনের বিহেভিয়ার, অ্যাবনর্মাল বিহেভিয়ার হিসেবে আমাদের মধ্যে এক্সপ্রেস হচ্ছে। তো সেই এটা কবেকার সমস্যা, কখন সেটা আউটবার্স্ট হবে এটা কোনোভাবে আইডেন্টিফাই করা যায় না বা বলা যায় না, বাট এটা হয়, তার রিজনটাই হচ্ছে তাই আনকনসিয়াস দিক থেকে এটা হচ্ছে। তো এটা কতদিন ধরে চললে তবেই আমরা কনভার্সন বলতে পারি এটাও বলা যায় না, কারণ সিমটমস গুলো শো করা মানেই হচ্ছে কনভার্সন, এবং তার মধ্যে এই জায়গাটা থাকে না যে কেন হচ্ছে এটা তারা বলতে পারে না, ঠিক আছে, কারণ বলতে পারলেই তো বুঝে যাচ্ছে যে কেন, কি সমস্যা, কোথা থেকে হচ্ছে, কি কারণে হচ্ছে, এইগুলো এত কিছু সেটা করতে পারে না, ঠিক আছে। সেই জন্য এখানে কোন রকম কোনোভাবে কতদিন ধরে চলবে সেটা বলা নেই, জাস্ট বলা রয়েছে নিউরোলজিক্যাল রিলেটেড যে সিমটমস গুলো বেসিক্যালি আমরা দেখতে পাই সেই সিমটমস গুলো এখানে হচ্ছে, বাট কোনোভাবে মেডিকেল রিপোর্ট পজিটিভ এখানে দেখা যায় না। আর এই সিমটমস গুলো কোনো মেডিকেল কন্ডিশন বা মেন্টাল ডিসঅর্ডারস এর সাথে আমরা তুলনা করতে পারি না অন্য কোনো মেন্টাল ডিসঅর্ডারের সাথে। আর এই সমস্যা যাদের হচ্ছে তাদের নিজেদেরও যেমন সোশ্যাল অকুপেশনাল জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে, সেরকম ভাবে তার চারপাশে যে বাকি লোকজনেরা রয়েছে তাদেরও এই প্রবলেমটা দেখা দিচ্ছে। এই হচ্ছে সোমাটোফর্ম ডিসঅর্ডারের আন্ডারে কনভার্সন ডিসঅর্ডারের সিমটমস গুলো আমরা দেখলাম। এই জিনিস আমাদের রয়েছে, ঠিক আছে। বল বল। ম্যাম বলছিলাম যে আপনি যে কনভার্সন ডিসঅর্ডার বললেন আর কনভার্সন ডিসঅর্ডার বললেন, তো ওটাই তো মানে কিছু কিছু সিমটম সিমিলারও তো আছে, যেরকম সেন্স হারিয়ে ফেলা বা এই খিঁচুনি যে জিনিসটা হওয়া, দাঁত অনেক সময় লেগে যায়, এই জিনিসগুলো তো মানে কনভার্সন আর কনভার্সনে অনেকগুলো সেম কমন তো আছে। হ্যাঁ, ওই জন্যই তো দেখে বলে যে হঠাৎ করে তার হচ্ছে, তাকে দেখে বলে যে হয়তো নার্ভের কোনো সমস্যা হয়েছে, দেখাও, ট্রিটমেন্ট করো নার্ভ রিলেটেড। তো সেখানে গিয়ে যদি দেখা যায় যে না, নার্ভের সত্যি কোনো সমস্যা নেই, সমস্ত রিপোর্ট ঠিক আছে, তখনই বুঝতে হয় যে তার সাইকোলজিক্যাল কোনো সমস্যা থেকে এটা হচ্ছে। এটার কি মানে আপনি যে দুটো ক্রাইটেরিয়া বললেন, একটা যে কাউকে অবজার্ভ করে সে আনকনসিয়াসলি সেটা তার নিজের মধ্যে ঢুকিয়ে নেয়, আর আরেকটা হচ্ছে তার খুব ডিপ্রেসড মানে কোনো থট থাকলে সেই থট থেকে এই কনভার্সন ডিসঅর্ডারটা হতে পারে। আমার দুটো মনে হয়েছে বললাম, আরো কিন্তু কারণ আছে। হ্যাঁ হ্যাঁ, এই দুটো বললাম, বাট আরো অনেক কারণ আছে, আরো কারণ আছে, আরো আছে। বাট বেসিক্যালি কি হয় জানিস তো, আমাদের মধ্যে অনেক সময় আমরা না সিচুয়েশনটাকে খুব স্ট্রেসফুল ধরে নিই, মনে করি আমি হয়তো ওটার সাথে কোপ আপ করে উঠতে পারছি না, সবাই এগিয়ে যাচ্ছে আমি পারছি না, এই জায়গাটা এমন একটা জায়গায় চলে যায় না
বেসিক্যালি কিছু পার্সোনালিটি প্যাটার্নের জন্য রেসপন্সিবল। যে ধর কেউ খুব কম্পিটিটিভ পার্সোনালিটি প্যাটার্ন, সে কখনোই নিজের ফেলিওরিটির জায়গাটাকে বুঝতে চায় না, দেখতে চায় না, তখন তারা কি করে ওইগুলোকে না আনকনসিয়াসলি নিয়ে চলে যায়, কখন নিয়ে যায় বুঝতে পারে না। তার ফলে অটোমেটিক্যালি যখন আনকনসিয়াস ফুলফিল হয়ে যায় তখন তার আউটবার্স্ট হিসেবে কোনো শো হয়ে যায়। যেমন তুই ক্লাসে ছিলিস কিনা জানিস না, যখন আমি রাইটার্স ক্র্যাম্পের এক্সাম্পল দিয়েছিলাম ওই ডিসঅর্ডার টেস্ট, তখন তুই ছিলিস ক্লাসটাতে? না ম্যাম। ওটা বললে বুঝতে পারবি। রাইটার্স ক্রাইমটা হচ্ছে একটা এইরকম টাইপেরই কনভার্সন ডিসঅর্ডারের একটা এক্সাম্পল, যেখানে হয় কি ধর যারা লেখে রাইটার্স যারা, তো রাইটার্স যখন প্রথম প্রথম লেখেন তখন পাবলিশ করার জন্য তারা অনেক পাবলিশারের কাছে যায়, কেউ বলে পাবলিশ করবো, কেউ বলে করবো না, আপনারা তো অনেক নতুন, লোকজন পড়বে কিনা, ম্যাগাজিনটা বিক্রি হবে কিনা, এই ভেবে অনেক পাবলিশাররা পাবলিশ করে না। তো তারপরে ধীরে 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 স্ট্রাগল করতে করতে একটা রাইটার কি করলো, তার লেখাটা কোনো একটা জায়গায় কোনো একটা পাবলিশারের দ্বারা পাবলিশ হলো এবং মানুষের মধ্যে বেশ পপুলারিটির জায়গায় সে পৌঁছে গেল। সেখান থেকে সে আরো এনকারেজ হতে থাকলো যে আরো লিখবো আরো লিখবো, লিখতে শুরু করলো। এবার যতবারই লেখাগুলো ম্যাগাজিনে বেরোচ্ছে ততবারই হিট হয়ে যাচ্ছে। এবার অন্যান্য পাবলিশাররাও ভাবতে শুরু করলো যে এর লেখা যদি আমার ম্যাগাজিনে বার করতে পারি তাহলে কি হবে, আমার ম্যাগাজিনটাও খুব চলবে। তখন ওই পাবলিশাররা ওই রাইটারের ওপর প্রেশার করতে শুরু করলো যে আপনাকে 2-3 মাসের মধ্যে আমাদের যে পুজো সংখ্যাটা বেরোবে সেই পুজো সংখ্যাতে কিছু একটা লেখা লিখে দিতেই হবে। সেও প্রথম প্রথম মনে করলো যে হ্যাঁ লিখে দেবো, লিখে দিয়ে আমি তো সেখান থেকে টাকা পাবো অনেক, লিখে ফেলি। এই করতে করতে দেখ কোনো ক্রিয়েটিভিটি প্রেশারে পড়ে কিন্তু হয় না, জানিস তো। কারণ কেউ আমাকে বললো একটা কোনো ক্রিয়েশন করো, তোমাকে এত টাকা দেবো বা এই 2 দিনের মধ্যে ক্রিয়েশনটা করে দাও, হয় না। তারপরে কি হচ্ছে, ওই একটা টাকার লোভ বা বেশ আমাকে সবাই প্রায়োরিটি দিচ্ছে, এই প্রায়োরিটিটা পাওয়ার লোভে কি করলো, একটা লিখতে হয়। ওরা তখন ভাব তাই লিখবো তাই হিট হবে, তাই ভালো হবে। করতে করতে দিতে দিতে আস্তে আস্তে মানুষের মধ্যে বুঝতে পারলো মানুষজন যে লেখার মান কমছে, লেখার মধ্যে সেই জায়গাটা আর নেই যেটা আগে ছিল, সেটা কমছে। তো দেখবি রবীন্দ্রনাথের গল্প বলবে এগুলো বল, ওনারা অনেক দিন ধরে অনেক পরিস্থিতির মুখোমুখি হয়ে লিখেছে, ওখানে কিন্তু তখন এইরকম ব্যাপার গুলো কিন্তু ছিল না, ঠিক আছে। নিজেদের মতন করে ফ্রি মাইন্ডে ক্রিয়েশন করেছেন। কিন্তু এদের মধ্যে যখন এটা আসছে তখন যখন দেখছে আস্তে 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 পপুলারিটি কমছে, লেখা আর মানুষজন পছন্দ করছে না, তখন আর পাবলিশাররা তার লেখা চাইতে বন্ধ করে দিল, আর আসছে না। সেও আস্তে আস্তে ইন্টারেস্ট হারাতে শুরু করলো, দিচ্ছে কিন্তু লোকজন সেরকম সাড়া দিচ্ছে না। এবার ধীরে ধীরে তার মনের মধ্যে এমন একটা জায়গা তৈরি হলো যে আমি কি পারছি না, নাকি আমাকে লোকজন সেরকম ভাবে বুঝছে না। এবং পাশাপাশি সে দেখতে শুরু করলো আরো ইয়ং জেনারেশন এগিয়ে যাচ্ছে এবং তাদের লেখা পাবলিশ হচ্ছে, তাদেরকে লোকজন খুব পছন্দ করছে। এবার তো এর পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে যখন কেউ ফেমাস হয়ে গেছে তখন কিছু জার্নালিস্টরা আসে, রিপোর্টাররা আসে ইন্টারভিউ করতে। এবার যখন ইন্টারভিউ করতে আসছে তখন ইন্টারভিউ জিজ্ঞাসা করছে যে আপনি এখন কেন লেখেন না, বা আপনার লেখা এখন কেন পুজো সংখ্যা সেরকম ভাবে বেরোয় না। তখন তার বক্তব্য হচ্ছে যে দেখুন আমি লিখতেও পারতাম, লেখার আমার এখনো ইচ্ছা আছে, কিন্তু কি হয় জানেন তো, আমার হাত লিখতে গেলে হাত খুব কাঁপে। এটা সাধারণত নার্ভের প্রবলেম থাকলে অনেক সময় হাত কাঁপে না, তো সেরকম কাঁপে, সেজন্য আমি লিখতে পারছি না। তো যখন ওনাকে কিছু সাইন করতে দেওয়া হচ্ছে তখন দেখছি যে ওর হাতটা কাঁপছে, বাট ওই হাতে করেই রিপোর্টারদের চা দিচ্ছে, নিজের জামা চেঞ্জ করছে বা কোনো বই এদিক থেকে ওদিক করছে, খাতা এদিক ওদিক করছে, তখন কিন্তু হাত কাঁপছে না। তাদের নার্ভের সমস্যা থাকে, তাদের সবসময় হাত কাঁপছে। সে এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেছে মেন্টালি যে আমার এমন ভাবে শো করবো যে আমার হাতটা কাঁপছে বলেই আমি কাজটা করতে পারছি না। কিন্তু সে এই যুক্তিটা তার মাথায় নেই, নিজে না লিখতে পারি
আমার হাতে সত্যি নার্ভের সমস্যা আমার হয়েছে, নিজেরা লিখতে পারি, আমি কাউকে ডিকটেট তো করতে পারি, সেও তো আমার তো মাইন্ড তো ঠিক আছে, কগনিশন তো ঠিক আছে, মনের এক্সপ্রেশন তো ঠিক আছে, তাহলে আমি কেন ডিকটেট করে লোককে দিয়ে উপন্যাস লেখাতে পারি না, গল্প লেখাতে পারি না? কিন্তু সে করছে না। ওই যে ডিফারেন্সটা তার মধ্যে চলে এসছে, দ্যাট ইজ কল্ড রাইটার্স ট্র্যাপ। এরকম প্রেগন্যান্সির ক্ষেত্রেও হয়, অনেক ক্ষেত্রে হয়, এমন একটা জায়গায় মনের মধ্যে কে নিয়ে তার ফলস্বরূপ এক্সপ্লেনেশনটা পাওয়াটাই ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক সেরকম ভাবে কাউকে দেখে মনে হতে পারে, কাউকে আর ওই আনকনসিয়াস জায়গাগুলোর জন্য হতে পারে, বা পার্সোনালিটি প্যাটার্নের জন্য হতে পারে। বিভিন্ন কারণে কনভার্সন ডিসঅর্ডার মানুষের মধ্যে তৈরি হয়। বল ম্যাম, এটা কি তাহলে ডিফেন্স মেকানিজমও বলা যায়? মানে আপনি বললেন যে আনকনসিয়াসলি ডিফেন্সে চলে যায়, রাইটার্স ট্র্যাপ যেটা বললেন। একদম অনেকটা ডিফেন্স নিচ্ছে না, দেখ এমন নিচ্ছে, ও কিন্তু নিজেও অ্যাওয়্যার নয় যে সত্যি ও এটা ডিফেন্স নিচ্ছে, ও কিন্তু হচ্ছে যখন পেন্সিল দেখাচ্ছে তখন সত্যি হচ্ছে, পেনটা দিচ্ছে হচ্ছে, কিন্তু অন্য সময় হচ্ছে না। কিন্তু এই বিষয়টা যে মানুষজন বুঝতে পারছে বা এটা মানুষের কাছে বোঝা যাচ্ছে, এই জায়গাটা কিছু ভাবে আনতে পারছে না। বুঝলিস তো, অনেকটা ডিফেন্সে নিচ্ছে, কিন্তু ডিফেন্সটা এমন একটা জায়গায় চলে গেছে যে সেই জায়গাটা আসছে না। ঠিক আছে ম্যাম? বল। ম্যাম, এখানে কোনো ধরনের যে কত মাস বা কত বছর, উইক এইরকম কিছু নেই না যে কতদিন করলে ঠিক বোঝা যাবে যেটা না 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 না, মোটামুটি অনেক দিনই তো ধরে, মানে একটা সাডেন ইনসিডেন্ট দেখেই তো আমি বলতে পারবো না। আর এগুলোর জন্য টাইম লাগে, কেন জানিস তো? ধর এইরকম ধর কেউ সমস্যা পড়লো, তারা সাধারণত কি করে, এরা বাস্তবটাকে বুঝে উঠতে পারে না। এই যে রাইটার স্ট্যাম্পটা রয়েছে, তাকে যদি বলি যে আপনার অ্যাকচুয়ালি কোনো ফিজিক্যাল প্রবলেম নেই, সমস্যাটাই মেন্টাল, আপনি কাউন্সিলিং করুন, ও শুনবে না, বলবে আপনি ডাক্তারই নন। এদের মধ্যে ডক্টর শপিং করার টেন্ডেন্সি খুব হাই। যে বলবে না আপনার সত্যি ও বাবা কি সমস্যা, আপনি হাতে লিখতে পারছেন না, সত্যি হয়তো নার্ভের সমস্যা রয়েছে, ও এই ওষুধটা কি হলো না, তাহলে অন্য ওষুধ দিচ্ছি, মেডিসিন ইনটেক করার টেন্ডেন্সি, কোন একটা অ্যাডভাইস নিজের মতন না হলেই সেটা তার অপছন্দের জায়গা তৈরি হয়ে যাওয়া, এইগুলো এরা করতে থাকে। তার ফলে এই জিনিসটাকে কোনো পার্টিকুলার টাইম দেওয়া যায় না যে কতদিন ধরে হবে, মানে পুষে রাখতে ভালোবাসে জিনিসটাকে, এটাতে করে একটা প্লেজার তৈরি হয় এদের মধ্যে। হ্যাঁ, এই জন্য কোনো টাইমিং নয়। আর ম্যাম বলছি যে যখন ওদের এই ইনসিডেন্টটা হচ্ছে ওদের মধ্যে, তো তখন ওদের যে মানে চারপাশটাতে যে যে লোকগুলো প্রেজেন্ট থাকে তখন একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, বাট পরবর্তী সময়তে যখন তাদের নর্মাল যখন তারা থাকছে তখন তো কোনো ডিস্টারবেন্স হয় না, না তাদের পার্সোনাল বা অকুপেশনাল লাইফ? না 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 না, নর্মাল থাকার সময় তার কোনো কিছু সমস্যা হয় না, হ্যাঁ তখন তারা স্বাভাবিক থাকে। কিন্তু দেখ কর্মক্ষেত্রে বা সোশ্যাল অকুপেশনাল জায়গাগুলোতে যখন মানুষ দেখে নিচ্ছে একবার তার এরকম হচ্ছে, তখন কিন্তু বাকিরা কিন্তু অ্যাওয়্যার হয়ে যায় সবসময়। একটা রিলেশনশিপের জায়গাটাতে একটা অদ্ভুত একটা চেঞ্জ আসে, সেটা সবাই বুঝতে পারে কিন্তু ঠিকমতো এক্সপ্রেস করতে পারে না। হ্যাঁ, তো সবসময় মানুষজনকে ভয়ে ভয়ে তাকে যদি আবার হয় বা যদি এরকম সিমটম হতে থাকে, বা সে নিজেও মাঝে মাঝে ভাবে যে যদি আবার হয় তাহলে কি করব, এইরকম জায়গাগুলো তৈরি হয় একটা। সেই জন্য ডিস্টারবেন্সটা লেগে থাকে, বাট খুব যে ডিস্টার্ব করে দিচ্ছে নর্মাল কন্ডিশনে তা না, কিন্তু একটা হিডেন ডিস্টারবেন্স থাকতেই থাকে। ওকে ম্যাম, ঠিক আছে, আর কেউ কিছু জিজ্ঞাসা করবে? ঠিক আছে, তাহলে এটাই থাক, হাইপোকন্ড্রিয়াসিসটা ধরে নেবো নেক্সট দিনকে। হ্যাঁ ঠিক আছে, তাহলে লিভ করতে পারিস। থ্যাংক ইউ ম্যাম। ওকে, থ্যাংক ইউ ম্যাম, লিভ করলাম।